শরীরটা অনেক খারাপ, সকাল থেকে মাথা ঘুরাইতেছে, অনেক খারাপ লাগতেছে। সেলাইয়ের ব্যথায় অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। আল্লাহ, কি যে করব, আমি কিভাবে যে দিনগুলো পার করবো বুঝতে পারতেছি না। নিজের মন মতো করে কোনো কাজও করতে পারি না। যে কাজটাই করতে চাই সে কাজটা ভালোভাবে হয় না, সে কাজটা ঝামেলা বাঁধবেই, সে কাজটা বিঘ্ন ঘটবেই। আমরা মেয়েরা এমন কেন? এত বেশি দরজা আমরা কেন দেখাই বুঝি না। এই 9 বছরে এই প্রথম কারো কাছ থেকে মিষ্টি পেলাম, তাও এতগুলো। কিন্তু সেটা বললে কি হবে? ওরা কি আর সেটা বুঝবে? ওদের যেটা মনে চেয়েছে ওরা সেটাই করেছে। তোমরা অনেকেই ভাবতেছো বা চিন্তা করতেছো যে সায়রা পরীক্ষা কি করেছে। শরীরটা অনেক খারাপ, সকাল থেকে মাথা ঘুরাইতেছে, অনেক খারাপ লাগতেছে। অস্থির লাগতেছে। ভিডিও করতেছি, সবাই দেখাইতেছি যে আমি কতটা কষ্টে আছি, কথা বলতে পারতেছি না। তোর বাপে তো এগুলো দেখে না, তোর বাপের কইলাম ওষুধ নিয়েতে, তোর বাপে ওষুধ নিয়ে আসে না, তোর বাপে কিছু আনে না। একটু টক খাইতাম, একটু টক নাই, টক শেষ, টাকাও নেই, টক কিনতে পারি না। একটু টক খেলে ভালো লাগতো। আমি শুইলে কি তোর কান্না শুনে যায় নাকি রে? কান্দোস রে? আমি পারুম না। জায়ান, বাবুরে বাবুর উপর উঠে দাও, বাবুর উপরে উঠে দাও। আরে কলম দিছিস কে রে? কলমটা নিয়ে রাখি দে, কলম রাখি দে, বাবুরে দে। আমি আর পারি না, আমি চিলাইতে পারি না। আমি চিলাইলে আমার সেলাইতে ব্যথা করে, আমি শব্দ করতে পারি না। আল্লাহ আমাদের সুস্থ করে দাও আল্লাহ, আমি পারি না। কই দে বাবুরে, দে 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 বাবুরে দে। তুমি ঘুমাইবা, ঘুমাইবা, ঘুম পাইছে, ঘুম পাইছে, ঘুমাইবা। আরে চলো চলো, আমরা ঘুমাবো, চলো। আরে জোরে জোরে কথা বলতে পারি না, আস্তে আস্তে বললেও শুনে না, শুনেও শুনে না, কোনো কাজ করে না, কোনো হেল্প করে না। আমার সন্তানেরা আমার সাথে এরকম করে, দমকায় দমকায় কথা বলে ঠিকই কাজ করে, আস্তে ধীরে কথা কইলে দাম দেয় না। দাও ওষুধ বাই করে দাও, পানি দাও। হ্যাঁ, ইয়ে দাও, ওই যে ক্যালকুলার ডি দাও। হিমোগ্লোবিন তো শেষ, ক্যালকুলার ডি দাও। ক্ষুধা লাগে, খাইতে ইচ্ছা করে, খাইলে মাথা ঘোরায়, অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু না খেলে তো অবস্থা আরো খারাপ হয়ে যায়। কি করুন আল্লাহ, খাইতে উপায়। হ্যাঁ, আরে এটা না তো, ক্যালকুলার ডি দাও, ওই যে যেটা নতুন ওষুধ। পরের দিন সকালবেলা, রাতের বেলা শরীরটা অনেক খারাপ ছিল। তো এরকমই হয়, যখন শরীর খুব খারাপ থাকে তখন শুয়ে থাকি। আর বাচ্চাদের সাথে কথা বলে ওদেরকে ডেকে ডেকে কাজ করে, যদিও খুব জোর জোরে ডাকতে পারি না। তো অনেক সময় ওরা শোনে, আবার শোনে না। বাবার আব্বু পাউরুটি নিয়ে এসেছিলো, তো সেগুলো টোস্ট করে নিলাম। বাচ্চারা আবার পাউরুটি টোস্ট খেতে খুব পছন্দ করে। আমার কাছে মোটামুটি ভালো লাগে, খুব বেশি যে ভালো লাগে তা না। প্রথম প্রথম পাউরুটি টোস্ট খেতে খুব খারাপ লাগতো, মানে মাথা প্রচুর ঘোরাতো। এখন একটু কম ঘোরায়, তো এখন একটু ভালো লাগে। সস দিয়ে খেতে ভালো লাগে, আবার অনেক সময় ডিম আলাদা করে ভেজে নেই, সেটা দিয়ে খেতে ভালো লাগে। আর কলা আজকে ছিল, বাবার বোন নিশ্চয়ই কলা, তো সেই কলা দিয়ে খেয়ে নিচ্ছি নাস্তাটা। আসসালামু আলাইকুম, আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো, তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা।
অনেক দিন পরে নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। অনেক দিন পরে বলতেছি, তোমরা তো বুঝতেই পারছো যে ঈদ চলে গিয়েছে। ঈদের আগেও ভিডিও আপলোড করা হয়নি, ঈদের পরেও ভিডিও আপলোড করা হচ্ছে না। কী করবো বলো, শরীর খারাপ থাকে, সেলাই ব্যথা করে, এই ব্যথা নিয়ে সংসারে কাজ করতে হয়, তো কাজগুলো করতে অনেক কষ্ট হয়ে যায়। তার মধ্যে আবার চ্যানেলে কাজ করা, ভিডিও তো করা থাকে, বাট ভিডিওগুলো এডিট করতে গেলে অবস্থা খারাপ হয়ে যায়, প্রচুর ঘুম আসে, মাথা প্রচুর ঘোরায়, ভয় দিতে সমস্যা হয় না, বাট ভিডিও এডিট করতেই সমস্যা হয়ে যায়। তারপরেও চেষ্টা করবো কন্টিনিউ ভিডিও আপলোড করার, জানি না কতটুকু করতে পারবো, আসলে আমার শরীরের উপর ডিপেন্ড করে। একটা আপু কমেন্টস করেছিল যে আপু তুমি নিয়মিত ব্লগ দাও না কেন। আপু আমি চেষ্টা করি, আসলে আমার চেষ্টার কুটি রাখি না, আবার রাখি, আসলে সেভাবে করে না কাজ করতে ইচ্ছা করে না, মানে অনেক সময় না খুব ক্লান্ত লাগে, বিরক্ত লাগে, আবার অনেক সময় ইচ্ছাও করে না আসলে কোনো কিছু করতে। চুনানা যখন পেটে ছিল তখন ব্লগ করার খুব আগ্রহ ছিল, খুব ইচ্ছা ছিল, মানে ব্লগ করেছি, ধুমসে করেছি। বাট এখন না সেই মানে সেই ক্রেজটা, সেই ইচ্ছাটা, সেই কি বলবো যে ক্রেভিংসটা পাচ্ছি না, মানে কেমন জানি হয়ে যাচ্ছে বুঝছো। মানে দিন যত যায় আমার শরীর অবস্থা তত বেশি মানে একটু খারাপ হচ্ছে, পেটটাও বড় হতেছে, মনে করো যে আমার চলাফেরা করতেও কষ্ট হচ্ছে। আর আমাকে তো হেল্প করার বা সাপোর্ট করার কেউ নেই। বাচ্চারা যতটুকু পারে ওরা হেল্প করে, বাবুর আব্বু হেল্প করে না, উনি জাস্ট মানে বেশি হলে বাচ্চাদের পরিসাপ করে, তা অনেক কাহিনী করে, আর অনেক খারাপ ব্যাপার, খারাপ কথা তো আছেই, এগুলো তো আর কোনো মনে করো যে বাদ নেই, এগুলো করবেই উনি। এই দুনিয়াতে বুঝছো ওনার শরীরের দাম আছে, বাচ্চাদের শরীরের দাম আছে, বাচ্চাদের ক্ষুধা লাগে, বাচ্চাদের খারাপ লাগে, বাচ্চাদের টেক কেয়ার করা লাগে, ওনার টেক কেয়ার করতে হয়, এই সব কিছুর দাম আছে, এই সব কিছু করতে হবে। বাট আমার শরীরে কোনো দাম নেই, আমার টেক কেয়ার, আমার যত্ন, আমার পেটে ভিতরে একটা বাচ্চা আছে তার যত্ন, এইসব বিষয় নিয়ে উনি বিন্দু মাত্র ভাবে না। ওনার কিন্তু আমার কাছে চলে না। উনি একটু ভাত খাবেন, সেই ভাতটাও আমাকে ওনাকে এনে দেওয়া লাগে। উনি একটা খাবার খাবেন, সেই খাবারটাও আমাকে এনে দেওয়া লাগে, নাহলে উনি খাবেন না। তো আমার যে একটু কষ্ট হয়, আমি যে মানুষ, আমার যে শরীরটা খারাপ থাকে সেটা ওনার সহ্য হয় না। আমি একটু শুয়ে থাকলে ওনার সমস্যা, ওনার এসে যে শুয়ে দেয়, আমি শুলাম কেন, আমি একটু বেশি সময় ধরে খেলে ওনার সমস্যা, আমি এত খাই কেন, মানে অনেক কথা, অনেক কিছু আমাকে সহ্য করা লাগে। উনি বাসায় থাকলে আমার অবস্থা খারাপ হয়ে যায়, মনে করো যে আমার জীবনটা নরকের মতো হয়ে যায়, আমি একটু রেস্ট নিতে পারি না, একটু শান্তি পাই না, নিজের মন মতো করে কোনো কাজও করতে পারি না। যে কাজটাই করতে চাই সে কাজটা ভালোভাবে হয় না, সে কাজটা ঝামেলা বাঁধবেই, সে কাজটা বিঘ্ন ঘটবেই। চা খাচ্ছি, চা খেলে একটু ভালো লাগে, মাথা ঘোরানোটা একটু কমে, আদা দিয়ে চা খেলে সেই ভালো লাগে। তো সেই চা খাওয়ার ভালো লাগাটা এখনও আছে, এই কারণে এখনও রং চা খাচ্ছি, না হলে তো রং চা খাওয়াই হতো না। দুধ চা তো আমার খেতে ইচ্ছা করে না, আর কফিও খেতে ইচ্ছা করে না। এই যে আমি প্রতিদিন প্রায় সময় রং চা খাই, এই রং চা কিন্তু অনেকগুলোই বানানো হয়, আমার সব বাচ্চারাই রং চা খায়। সায়রা অনেক সময় খায় আবার খায় না, সায়রা বলতে গেলে কমই খায়, কিন্তু জায়ান তো রং চা প্রচুর খায়, আর সাউদাও খায়, জুনাইনা খায়। মানে ওরা রং চা দেখলে খাওয়ার জন্য পাগল হয়ে যায়, মানে ওদেরকে হিসাব করে ছোট কাপের এক কাপ দিই, তারপর ওরা আরও খেতে চায়। সায়রা আমার কাছে এসে বলে মাম্মা ওদের চা খাওয়া হয়ে গেছে, ওরা আর খেতে চায়। আমি বলছি না, আর দেওয়া যাবে না, চা এমনিতে অনেক খেয়েছি, আর বেশি খেলে সমস্যা হয়ে যাবে ওদের। দেখো চা কীভাবে খাচ্ছে, দুধের মতো করে রং চা খাচ্ছে। ওদের এই চা খাওয়া দেখে আমার কাছে অনেক ভালো লাগে, আমি এটার নাম দিয়েছি কোক চা। এটার নাম আসলে কোক চা দেওয়ার কারণ হচ্ছে সাওদা প্রথমে মনে করছিল এটা কোক, তো ওই কোক হিসেবে খাওয়ার পর ওর ভালো লেগেছে, তো এই জন্য এটা নাম দিয়েছি কোক চা। প্রায় সময় সায়রা এবং জায়ান আমাকে সংশোধন করে বলে মাম্মা এটা কোক চা না, এটা রং চা, তুমি এটাকে কোক চা বলো কেন। আমি বলছি আমার বলতে ভালো লাগে, এটা কোক চা। বাসার নিচের এক হাফেজের ছেলেবাবু হয়েছে, যার জন্য উনি বিল্ডিংয়ে সবাইকে মিষ্টি খাওয়াইছে। এই 9 বছরে এই প্রথম কারো কাছ থেকে মিষ্টি পেলাম, তাও এতগুলো। হ্যাঁ, একটা দুটো মিষ্টি দেয়, তাও সেটা একবার কি দুইবার দিয়েছে আমার মনে নেই, কিন্তু পুরা প্যাকেট ভর্তি মিষ্টি এটা আমি কোনোদিনই পাইনি। জায়ান সায়রা মজা করেই খেয়েছে, কিন্তু সাউদাসের খেতে চায়নি, ওকে জোর করেই দিয়েছিলাম, ও হাতে নিয়ে বসেছিল, খায়নি। আর জুনান্না অর্ধেক খেয়েছে, তাও মনে করে যে অনেক কষ্টে হাতে জামা করে মাখামাখি করে অবস্থা খারাপ করে ফেলেছে। আমার কাছে খুব বেশি ভালো লাগেনি, বেশি মিষ্টি আমি খেতে পারি না, আগে থেকেই পারি না, আর প্রেগনেন্সির কারণে ওরকম মিষ্টি খাওয়ার ক্রেভিংস আমার নেই। জায়না আবার মিষ্টি খুব পছন্দ, ও যখন পেটে ছিল তখন প্রচুর মিষ্টি খেয়েছিলাম, তখন মিষ্টি খাওয়ার খুব ক্রেভিংস ছিল, এই কারণে মিষ্টি জাতীয় খাওয়ার প্রতি ওর বেশি ঝোঁক থাকে। নিমকিও আমার কাছ থেকে আমার ভালো লাগেনি, ওইটা একদম স্বাদ ছাড়া, মানে কেমন জানি লেগেছিলো আমার কাছে, তাও কোনো রকমে খেয়েছিলাম। বাবুর আবুর জন্য মিষ্টি রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম উনি খাবে, কিন্তু উনি আসার পর অনেক জেরা, এটা কারা দিছে, তুমি যে নিয়ে আসছো বা তোমাকে কী দিছে, সত্যি করে বলো কি, মানে অনেক কথা, মানে মেজাজটা তো গরম হয়ে গেল। তখন ভাবলাম যে কেন ওনাকে বললাম যে মিষ্টি দিছে কেউ, উনি যে এরকম জেরা করবে আমি তো জানতাম না। ওনার এরকম কাহিনী শুনলে জানলে আমি মিষ্টি আনার কথা ওনাকে বলতামই না, অনেক কিছুই তো বলি না, এটা না বলে কি হইতো। ভেবেছিলাম উনি ভাই থেকে এসেছে, গরম বেশি, তো মিষ্টি খেলে ভালো লাগবে, এই জন্য ওনাকে বললাম, কিন্তু উনি আরও বেশি খেপে গেল।
স্বাভাবিক উনি বাইরে থেকে আসলে ওনার মেজাজটা হট থাকে, চিল্লাচিল্লি করে, খারাপ ব্যবহার করে। তো তখন মিষ্টি কথা বলা উচিত হয়নি, আমি আবার বলে ফেলেছিলাম। মানে অনেক কিছু না বুঝেও করি, কেন যে করি তা আমি জানি না। জানি যে উনি সব পছন্দ করবে না এই সময় এই মুহূর্তে, তারপর যে কেন করি আমি জানি না। আমরা মেয়েরা এমন কেন, এত বেশি দরজা আমরা কেন দেখাই বুঝি না। তারপরে ভেবেছিলাম সকালবেলা ওনাকে দিব, তখন উনি খাবে, কিন্তু আমার না দিতে মনে ছিল না। তখন দিলে উনি খেতেও, পরে ভাবলাম না দিয়ে ভালোই হয়েছে। যার যে খাবার প্রতি কদর নেই তাকে সে খাবার দিয়ে লাভ কি, বরঞ্চ আমার ছেলে খাবে, আমার ছেলে মিষ্টি খুব পছন্দ করে। তো ওকে দিয়েছিলাম, ও সকালবেলা ঘুম থেকে করে মিষ্টিটা খেলো। আপুরা তোমরা কি এখনও বসে বসে আমার ভিডিওটি দেখতেছো, লাইক করোনি? প্লিজ আপুরা একটা লাইক করে দিও। লাইক করে দিলে কাজ কষ্ট অনেক গুণ বেড়ে যায়। আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে আমার এই ছোট চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর একটা কমেন্টস করে দিও, তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে। আমার শরীরে এই অবস্থা, মানে ভিডিও এডিট করতে পারি না, মানে ভিডিও কন্টিনিউ হাতে পারি না। তোমরা যদি আমাকে কমেন্টস করো, বাবা যদি আমাকে নক করো, আমাকে বলো, তাহলে আমি ভিডিও কন্টিনিউ ছাড়ার চেষ্টা করবো। যে না, আমার ভিডিও দেখার জন্য লোকজন অপেক্ষা করতেছে, আমাকে বলতেছে ভিডিও ছাড়ো। আর তোমরা যদি আমাকে কমেন্টস না করো, আমাকে নক না করো, আমি গ্যাপ দিই, তোমরা নক করবো না, তাহলে দেখা গেলো কি আমিও সেই মানে ইচ্ছাটা পাই না, আমিও অনেক সময় দমে যাই, বুঝতে পারছো? আসলে ভিডিওটা ছাড়লে বুঝছো আমার কাজ করা হয়, আমি একটু অ্যাক্টিভ থাকি, না হলে আমি আরও বেশি ইনঅ্যাক্টিভ হয়ে যাই, শুয়ে থাকি। মনে করে যে কোনো কাজ নেই, শুয়ে আছি, রান্না করতে হবে, রান্না করতে ইচ্ছা করে না, কিন্তু ভিডিও করবো সেটা ভাবলে রান্নাটা আগ্রহ করে করি, ভিডিওটা শ্যুট করি যে না আমাকে ভিডিও শ্যুট করতে হবে, রান্না করতে হবে, তো আগ্রহটা বাড়ে আর কি। আজকে যে আঙ্কেল স্কুলে গিয়েছিলাম, আজকে ওর পরীক্ষা খাতা দিবে, এই কারণে গিয়েছিলাম। ঈদের আগে একদিন ক্লাস হবে, তো চেয়ে কী লাভ, তো খাতা দেখার জন্য গিয়েছিলাম। অবশ্যই আমাদের গার্ডিয়ানদের গিয়ে কোনো লাভ হয়নি, আমাদেরকে কোনো খাতা দেখাবে না, বাচ্চাদেরকে দেখাবে। তো বাচ্চারা যদি বুঝতে পারে তো বুঝলো, না বুঝতে পারে কিছু করার নেই। আমার ছেলে তো কিছুই বুঝতে পারেনি, ও আমাকে কিছুই বলতে পারেনি যে কেন ওর মার্কটা কম আসলো। বারবার জিজ্ঞেস করলাম, বাট সে কিছুই বলতে পারলো না। দেখো ও কত কম মার্ক পেয়েছে, আসলে দোষটা আমারই ছিল। বাংলায় পাইছো 24, এসে 1 মার্ক কম বাংলা আছে। 1 মার্ক তোমার ইয়ে করছে গেছে, ইংরেজি 27 পেয়েছে কেন? 3 মার্ক এসে কাটছে। অঙ্কে 5 মার্ক কম পাইছে, অঙ্কে 5 মার্ক কম। আর সমাজ ধর্ম ঠিক আছে, কী করছো তুমি এটা? হ্যাঁ, 5 মার্ক কেন কাটছে অঙ্কে তোমার? শুনলা সে কি বললো জানি না, অথচ তার ক্লাসে সবাইরা বলতেছে যে এটা ভুল হয়েছে, বা আমাকে বলতেছে, আমি শুনতেছি। ছুটি হওয়ার পর দেখি, তো অনেকে বলে শুনি, আর আমার ছেলে বলতে পারে না যে কী ভুলটা করেছে। ভালো হয়েছে নাকি না? আবার আমাকে জিজ্ঞেস করে ভালো হয়েছে কি না, মেজাজটা এমন গরমে যেতেছে। আসলে ভুলটা আমারই ছিল, আমি রমজান মাসটা ওকে পড়াইনি, ওই সময়টা একটু ওকে পড়ানো দরকার ছিল, যার কারণে ও ভুলটা করেছে। বাংলাতে একটা দেয়নি, সেটা মানলাম, 1 মার্ক ভুল হয়েছে। আর ইংরেজি কী কারণে ভুল করেছে সেটা আমি বুঝতে পারছি না। তবে ইংরেজি না কাজ সব করায়নি, মনে করো যে পরীক্ষার আগের দিন ওকে বাক্যরচনা আর ট্রান্সলেটিভ অ্যাঙ্গেলে পড়িয়েছিলাম। স্কুলে এগুলো কিছুই পড়েনি, বাক্যরচনা একদিন লেখাইছে আর ট্রান্সলেটিভ অ্যাঙ্গেলে একদিন লেখাইছে, ব্যাস এইটুকুই। আর প্রতিদিনই শুধু ছড়া আর ওয়ার্ড মিনিং, ছড়া আর ওয়ার্ড মিনিং, বাক্যরচনা ট্রান্সলেটিভ অ্যাঙ্গেলে আর লেখাই নেই, একবার লিখিয়েছে। তো এগুলো কিন্তু অনেক ছিল, আমি কিন্তু বুঝতে পারিনি যে এত ছিল। পরে গ্রুপে সবার কাছে নিয়ে নিয়েছি, তাও পরীক্ষার আগের দিন। ওই সময় আমার ছেলে এতটুকু পড়ে যে লিখতে পারছে এটাই তো বেশি। তাও মনে করো যে গ্রুপে অনেকে বলতেছিল না কী কী আসবে না আসবে, অনেক অনুনয় বিনয় করার পর তারপরে পেলাম। অঙ্কেও সেম অবস্থা, লাস্ট সময় অঙ্ক দিয়েছে, তো অঙ্ক এত বেশি করিয়েছে, এত ভেজাল লাগিয়েছে যে বাচ্চারা বুঝতেই পারেনি। কথা অঙ্কগুলো তো সহজ দিচ্ছে, কিন্তু কিছু অঙ্ক আছে যেগুলো কথার অঙ্কের মতোই, সেগুলো দেয়নি, কিন্তু সেগুলো দিয়ে আবার সংস্থা পূরণ করে দিয়েছে। এখন বাচ্চারা কি বুঝবে যে কথার অঙ্ক দিয়ে সংস্থা পূরণ করলে ওরা পারবে কি না, সেটা ওরা বুঝেনি। ওরা ক্লাসে কোনো সংস্থা পূরণ করাইনি, কথার অঙ্ক দিয়ে সংস্থা পূরণ দিয়ে দিয়েছে। এগুলো যদি ক্লাসে পড়াতো তাহলেও বাচ্চারা পারতো, কিন্তু এগুলো কোনোটাই ক্লাসে পড়ানো হয়নি। ও পরীক্ষা দিয়ে আসার পর আমি যখন ওকে ধরলাম ও পারলো, তখন আমি অবাক হয়ে গেলাম, ও পারলো কীভাবে? বলতেছে পাশের ছেলেরা এটা লেগেছে, এটা হবে, এটা হবে। তো তখন আমি ভেবেছিলাম যে হয়তো বা ওর সবগুলো ঠিক আছে, বাও পেরেছে, কিন্তু পরীক্ষা হলে যে মা কেটে যাবে সেটা বুঝতে পারিনি। এখন কী কারণে যে ওর মার্কটা কেটেছে সেটা আমি বুঝতে পারছি না, খাতা তো দেখিনি, তাই বুঝতে পারছি না যে কী কারণে মার্কগুলো কেটেছে। এটা আসলে ঠিক হয়নি, গার্ডিয়ানদেরকে খাতা দেখানোর দরকার ছিল, অ্যাটলিস্ট ক্লাস 3 পর্যন্ত খাতা দেখানোর দরকার আছে, কারণ বাচ্চারা তখন পর্যন্ত ভালোভাবে সব কিছু বুঝতে পারেন না, মানে ওদের বুঝতে সময় লাগে। তো এই সময়টা খাতা দেখানো খুবই জরুরি গার্ডিয়ানদের জন্য। কিন্তু সেটা বললে কি হবে, ওরা কি আর সেটা বুঝবে? ওদের যেটা মনে চেয়েছে ওরা সেটাই করেছে। যাই হোক, স্কুল ছুটির পরে একটা কাঁথা কিনে আনলাম, কাঁথা দেখে খেতে খুব ইচ্ছা করেছিল, তাই নিয়ে আসলাম। 100 টাকা নিয়েছে কাঁথাটার দাম, কিন্তু কাঁথাটা একটু থ্যাতানো, মানে একটু নরম বেশি। আমি বললাম যে কাঁথা যেন খুব বেশি নরম বা শক্ত না হয়। উনি বললো কোনো কিছু হবে না, একদম ঠিক থাকবে, আপনি দরকার হলে চেক করে নিয়ে নেন। আমি চেক করেও ছিলাম, তখন তো এত বেশি থ্যাতানো মনে হয়নি, কিন্তু এখন আনার পরে দেখতেছি অনেক বেশি থেতরিয়ে গেছে, মানে দেখতে খারাপ লাগতেছে। তারপরে আমরা 2 মা মেয়ে মিলে খেয়ে নিলাম। কাঁঠালের বিচিগুলো অনেক সুন্দর ছিল, মানে বিচি বড় ছিল, কাঁটা ছিল ছোটো আর কি। সেলাইয়ের ব্যথায় অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। আল্লাহ কী যে করব, আমি কীভাবে যে দিনগুলো পার করব বুঝতে পারতেছি না।
মানে এটার কোনো সমাধান নেই। ডাক্তার যে দেখাবো, ডাক্তারকে বলবো সেটাও তো পারতেছি না। ঈদের পর ছাড়া তো ডাক্তারকে পাবো না। ডাক্তার নাকি হতে যাবে শুনলাম। তো 10 তারিখের পর ছাড়া তো ডাক্তার কাছে যাওয়া যাবে না। এদিকে কয়েকদিন ধরে সেলাইয়ের খুব ব্যথা, হঠাৎ করে সেলাইয়ের খুব ব্যথা বেড়ে গেছে, অনেক ব্যথা, কোনো কাজ করতে পারি না, কথা বলতে পারি না, মানে খুব খারাপ অবস্থা। এভাবে করে চলতে থাকলে তো আমি কোনো কাজই করতে পারবো না। আর তাছাড়া বাবরা বলতে মনে করে আমি রোবট, আমি মানুষ না। উনি তো আমাকে মানুষ মনেই করে না। ইনফ্যাক্ট ওনার তো মনেই হয় না যে আমি প্রেগনেন্ট। উনি কখনো ভাবে না যে আমি প্রেগনেন্ট। উনি সেটাও ভাবে না। উনি মনে করে আমি সুস্থ মানুষ, আমি কেন কাজ করতে পারি না, আমি কেন কাজ করি না, আমি কেন এত রেস্ট নেই, আমি কেন এত ঢং করি, আমি কেন এত অলস। আচ্ছা আমি কী করবো বলো? আমি কাজ করতে না পারলে আমি কী করব? আমি তো ইচ্ছা করে গেলে করি না। ইচ্ছা করে আমার লাভ কী? উনি কি আমার কাজ করে দিয়ে যায়? উনি আমার কোনো কাজই করে দেয় না। আমার শত কষ্ট, কাজগুলো আমাকেই করতে হয়। শত কষ্ট হলেও থালা বাসনগুলো আমাকেই ধুতে হয়। উনি কোনোদিনই সেগুলো করবেন না। আর বাচ্চাদের দিয়ে তো সব কাজ করানো যাবে না। ওরা অসুস্থ হয়ে গেলে আবার ওদেরকে কে দেখবে? বুয়া আছে বলে একটু ভরসা পাই। ঘরটা পরিষ্কার থাকে, কাপড় চোপড় ধোয়া থাকে, এই একটা সান্ত্বনা আছে। না হলে যে অবস্থা কী হতো আল্লাহই জানে। তোমরা অনেকেই ভাবতেছো বা চিন্তা করতেছো যে সায়রা পরীক্ষা কী করেছে। মানে সায়রা পরীক্ষা কী করেছে সেটা এখন বলতে গেলে বলা শেষ হবে না। ব্লগটা অলরেডি ছোট হয়ে গিয়েছে। আসলে এত ছোট ব্লগে আমি আমার মনের কথা সম্পূর্ণ বলতে পারি না। আমার জন্য এই ব্লগটা ছোটোই হয়ে যায়। 20 মিনিটের উপরে হইলে বা 20 মিনিট আশপাশে হইলে অনেক কথাই বলা যায়। মানে এত কম মিনিট আসলে আমি সব কথা বলতে পারি না। আগামী ব্লগে সে বিষয়ে আলাপ করবো। আজ এইটুকুই। আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফিজ।